লিন তাপ বিষয়টা একটু বুঝি। ধরা যাক বাড়িতে আমরা দেখতে পাই কি যে ভাতের হাঁড়িতে জল নেওয়া হলো, যে এইখানে একটা ওভেন আছে, সেই ওভেনে তোমার হিট করা হয় আর কি। এখানে এটা রাখা হয়েছে, এখান থেকে ফ্লেমে আগুন জ্বলছে, দেখছো। এবার এর মধ্যে যে জল রাখা আছে, জলটা গরম হচ্ছে, ধীরে ধীরে গরম হচ্ছে। গরম হতে 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 এর ফুটতে শুরু করবে কত, মানে এই জলের স্ফুটনাঙ্ক কত হবে বলো? 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ফুটতে শুরু করলো। এইবার 100 ডিগ্রি ফুটতে যে শুরু করলো, জল ফুটতে লাগলো, এটা গ্যাসের নব, জল ফুটছে। জল ফুটে যাচ্ছে কি, এবার আস্তে আস্তে যে 100 ডিগ্রি হয়ে গেল, এখান থেকে বাষ্প বের হতে শুরু হলো। এগুলো হচ্ছে বাষ্প। তাহলে এই জলের ভিতরের টেম্পারেচার তখন দাঁড়ালো 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এইবার কন্টিনিউ আমার গ্যাস চলছে বা জ্বলছে আর কি, আমি তাপ দিয়েই যাচ্ছি, কিন্তু এই 100 ডিগ্রি থেকে তাপ বেড়ে কখনোই 101, 102, 103, এইভাবে 110 ডিগ্রি সেন্টিগ্রেড এইগুলো কিন্তু আর হচ্ছে না। তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেডেই ফিক্স হয়ে গেল। তাপমাত্রা জল এবার টকবক টকবক করে জল ফুটছে, কিন্তু তাপমাত্রা আর বাড়ছে না। কিন্তু ঘটনাটা ক্রমাগত বাষ্প বের হচ্ছে, ক্রমাগত বাষ্প বের হচ্ছে। তাহলে এই ঘটনাটা কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে? যতক্ষণ না পর্যন্ত সমস্ত বাষ্পে পরিণত হবে, ততক্ষণ পর্যন্ত তাপমাত্রা 100তেই থেকে যাবে। তুমি যতই তাপ বৃদ্ধি করো, তাপমাত্রা কিন্তু আর বাড়বে না। তাপ 100 ডিগ্রি তাপমাত্রা হয়ে গেল। আমি তারপরে যতই তাপ দিই না কেন, তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ফিক্সড হয়ে যাবে, যতক্ষণ না পর্যন্ত সমস্ত জল ফুটে বাষ্পে পরিণত হয়। এখন প্রশ্ন হলো, তাহলে জল 100 ডিগ্রিতে ফুটতে শুরু করার তার যে তাপগুলো দিচ্ছি সেটা যাচ্ছে কোথায়? সেইটা যাচ্ছে কোথায়? তাহলে সেই তাপটা কি হারিয়ে গেল, লুকিয়ে গেল? সেই তাপটা জলকে বাষ্পে পরিণত করতে সাহায্য করছে। সেই তাপটাকেই বলছে লিন তাপ। এই তাপটা কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন করছে না, শুধুমাত্র অবস্থার পরিবর্তন করছে। কিরকম অবস্থা? জলকে বাষ্পে যেহেতু বাষ্পে পরিণত করে, এর আরেকটা নাম আছে বাষ্পীভবনের লিন তাপ। এখন দেখা যায় এই জলের তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু এই বাষ্প এই তাপটা নিয়ে এখানে 537 ক্যালোরি তাপ বেশি থাকে। সেই কারণে এই গরম জলে যদি তুমি তোমার হাত পড়বে না, কিন্তু বাষ্পে যদি তোমার হাত পড়ে, তোমার হাত পুড়ে যাবে, একদম পুরো ফোসকা পড়ার মতো ফোসকা লেগে যাবে। কেন? কারণ জলের থেকেও ওখানকার যে বাষ্পটা আছে, সেই বাষ্পটা বেশি উত্তপ্ত। ওই বাষ্পের মধ্যে বাড়তি 537 ক্যালোরি তাপ থাকে। এটাকে বলা হয় বাষ্পীভবনের লিন তাপ।
আশা করি বুঝতে পেরেছ। এবার গলনের লিনতাপ আমরা দেখব। গলনের লিনতাপটা কি? ধরো বরফ আছে, ওটা বাষ্পীভবনের লিনতাপ দেখলাম, গলনের লিনতাপ। এটা আছে বরফ, বরফের বিভিন্ন ক্রিস্টাল ধরো ইত্যাদি। এটা হচ্ছে বরফ, বরফ থেকে আমার ওয়াটারে কনভার্ট হলো, এটা হলো জল। তাহলে বরফ থেকে জল, বরফ হলো 0°C তাপমাত্রা, বরফ গলে জল হবে 0, তাপমাত্রার তো কোনো পরিবর্তন নাই। তাহলে এখানে যে আমি তাপটা তো পাচ্ছে, বরফ বাইরে নিয়ে আসা হয়েছে, তাপ পাচ্ছে। তাহলে এই তাপটা এই কঠিনকে গলিয়ে তরলে পরিণত করছে, মানে অবস্থার পরিবর্তন করছে, কঠিন অবস্থা থেকে তরল নিয়ে যাচ্ছে। সেই জন্য এটাকে বলা হয় গলনের লিনতাপ। এবং এই গলনের লিনতাপের 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে এই দুটো বিষয় মনে রাখতে হবে। নেক্সট, বেশ, তাহলে আমরা কালকে গলন কাকে বলে, গলনাঙ্ক কাকে বলে জেনেছি। কঠিনীভবন, তরল থেকে কঠিনে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় কঠিনীভবন। কিছু কিছু পদার্থ আছে যাদের নির্দিষ্ট গলনাঙ্ক, হিমাঙ্ক সবই আছে আমরা জানি। আর কিছু পদার্থ হয়তো পরীক্ষা দিতে পারে যে উদাহরণ দাও যাদের গলনাঙ্ক হিমাঙ্ক কিছু নেই, সেরকম হচ্ছে মাখন, চর্বি, মোম, পিচ ইত্যাদি, সঙ্গে কাঁচ। এবার আয়তনের কি পরিবর্তন হয়? কঠিন থেকে তরলে পরিণত হলে কোনো পদার্থের আয়তন বাড়বে না কমবে? নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে কঠিন থেকে যদি তরলে পরিণত হয় তাহলে সচরাচর পদার্থের আয়তন বাড়ে, আর তরল থেকে কঠিনে পরিণত হলে আয়তন কমে। জলের ক্ষেত্রে একটু অন্যরকম হয়, বিপরীত প্রতিক্রিয়া দেখা দেয়। কিরকম না, জল তরল পদার্থ, জল থেকে যদি আবার বরফ হয় এর আয়তন কিন্তু বেড়ে যায়। মানে তরল থেকে কঠিন হলে আয়তন কমার বদলে জলের ক্ষেত্রে কিন্তু আয়তনটা বেড়ে যায়, পুরো উল্টো ঘটনা ঘটে। এর ফলে কিছু ক্ষতিকারক দিক আছে। শীত প্রধান দেশে যেখানে পাইপের মধ্যে জল থাকে, ধরো হঠাৎ করে বরফ পরিণত হলো, তখন সেই পাইপগুলো ফেটে যায়। গাড়ির মধ্যে জল থাকে, গাড়ির ইঞ্জিনে, এবার গাড়িটা হয়তো ধরো বাড়িতে রাখা রয়েছে, জল জমে বরফ হয়ে গেছে, আয়তনে বেড়ে গেছে, তখন কি হবে, যে যেটার মধ্যে জল থাকবে সেটা ফেটে যায়। আবার অনেক সময় খেয়াল করে দেখবে, এই গরমকালে তুমি যদি ফ্রিজের মধ্যে জলের বোতল রেখে দাও এবং সেই জলটা যদি পুরোপুরি, এক বোতল জল সম্পূর্ণ জল রেখে তুমি ফ্রিজের মধ্যে রেখে দিলে, খেয়াল করে দেখবে সে বোতলটা যদি একটু পাতলা হয় বা নরম হয়, সে বোতলের শেপ চেঞ্জ হয়ে গেছে। মানে জল থেকে যে বরফ হবে, বরফ হওয়ার সময় সেই বোতলটা আয়তন বড় হয়ে গেছে। তারপরে ওই বোতল বাইরে বের করলে আর তুমি মেঝের মধ্যে সে বোতলটা আর বসবে না, খেয়াল করে দেখবে। সেই কারণে ফ্রিজে যখন ডিপ ফ্রিজে জলের বোতল রাখতে হয়, একটু জল কম রাখা উচিত, নাহলে বোতলগুলো সব নষ্ট হয়ে যাবে। বেশ, এখানে আমরা কি দেখছি, যে আয়তন কমবে না আয়তন বাড়বে এর একটা পরীক্ষা করে দেখা যাক। বলছে দুটো টেস্ট টিউব, এগুলো বলে টিটি টেস্ট টিউব, কাঁচের টেস্ট টিউব, এগুলোর আয়তন হয় 20 ml বা 20 cc করে আর কি।
এগুলো ল্যাবরেটরিতে দেখতে পাওয়া যায়। বেশ, এই দুটো টেস্ট টিউবকে গরম করে মোম ও বরফকে গলানো হলো। একটাতে মোম আছে, হয়তো একটাতে বরফ আছে, দেখা যাক কি বলছে। এবার যে টেস্ট টিউবে গলানো মোম আছে তাতে একটা ছোট মোমের টুকরো ফেলে দাও, আর যে টেস্ট টিউবে জল আছে তাতে একটা বরফের টুকরো ফেলে দাও। তাহলে কি দেখা যাবে? যে 1 নম্বর চিত্রে এটা হচ্ছে মোম, এটা হলো মোম, আর এটা হলো বরফ। এটা তো গলানো মোম আর গলানো বরফ, জল মোটামুটি সম আয়তনই আছে। এবার এখানে এক টুকরো মোম ফেলে দেওয়া হলো, এক টুকরো বরফ ফেলে দেওয়া হলো, কি দেখা যাবে? দেখো কি দেখা যাচ্ছে না, মোমের টুকরোটা তরল মোমের মধ্যে ডুবে গেল। যদিও গরম তরল মোমের সংস্পর্শে কঠিন মোমের টুকরো খুব তাড়াতাড়ি গলে যায়, তাহলে এ নিজের মধ্যে গলে গেল। কিন্তু বরফের টুকরোটা জলের উপর ভেসে উঠল। এটা যদি অন্যভাবেও ব্যাখ্যা করা যেতে পারে, বরফের ঘনত্ব 0.9 গ্রাম পার সিসি। তার মানে বরফ হলো জলের থেকে হালকা, আর এটা হলো জল, জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সিসি। তাহলে বরফ হলো জলের তুলনায় কম ঘনত্ব সম্পন্ন একটা পদার্থ। ওই জন্য দেখবে সমুদ্রের মধ্যে বরফ ভেসে থাকে, আইসবার্গ বা হিমশৈল ইত্যাদি ঘটনাগুলো সমুদ্রে থাকে, বরফ জলের মধ্যে ভাসে। বরফ জলের মধ্যে ভাসার অন্যতম কারণ বরফের ঘনত্ব জলের তুলনায় কম। কিন্তু হিসাব কি বলছে? জল হচ্ছে তরল, জল হলো তরল পদার্থ, আর বরফ হলো কঠিন পদার্থ। তাহলে ঘনত্ব বৃদ্ধি হওয়ার কথা বরফের, তরলের থেকে কঠিনের ঘনত্ব সচরাচর বেশি হয়। তাহলে ঘনত্ব বেশি হওয়ার কথা বরফের, কিন্তু সেটা না হয়ে উল্টো ঘটনা ঘটে, বরফের ঘনত্বটা কম। এবার যার ঘনত্ব কম আর যার ঘনত্ব বেশি, সে কম ঘনত্বটা কখনোই বেশি ঘনত্বের মধ্যে প্রবেশ করতে পারবে না, জলের মধ্যে ভাসবে। তাহলে সেই ঘটনায় আমরা এখানে দেখলাম, যদিও এটা ঘনত্ব দিয়ে ব্যাখ্যা করা নেই, অন্য কিছু দিয়ে ব্যাখ্যা করা আছে। এখানে মোম আর এখানে জল নেওয়া হয়েছে, মোমের টুকরো ফেলে দিল, মোমের টুকরো ভিতরে প্রবেশ করে গলে গেল, কিন্তু বরফের টুকরোটা ভাসতে লাগলো। কঠিন মোমের ঘনত্ব তরল মোমের ঘনত্বের তুলনায় বেশি। আচ্ছা, এখানে ঘনত্ব দিয়ে উত্তরটা দেওয়া আছে। বেশ, সেই কারণে ঘটনাটা ঘটলো। তাহলে যার ঘনত্ব বেশি সে ভারী হয়, যার ঘনত্ব বেশি সে ভারী হবে, সেই জন্য সে নিচে চলে এলো। কিন্তু কঠিন বরফের ঘনত্ব জলের ঘনত্বের তুলনায় কম। আচ্ছা, এটা ঘনত্ব দিয়ে উত্তরটা দেওয়া হয়েছে, অসুবিধা কিছু নেই। আমি ভাবছিলাম হয়তো অন্যভাবে দেবে। যাক গে, তাহলে এখানে আমরা কি দেখলাম? এইটুকু অংশের মধ্যে কি শিখলাম? যে কঠিন মোম, এই যে নিচে এইটা হচ্ছে কঠিন মোম, এটা হলো তরল মোম, আর এইটা হলো কঠিন মোম। তাহলে এই কঠিন মোমের, এই যে কঠিন মোম, এই কঠিন মোমের ঘনত্বটা বেশি হওয়ার জন্য সে তরল মোমের ভিতর দিয়ে নিচে নেমে গেল। আর এটা হলো বরফ আর এটা হলো জল, কিন্তু জলের ঘনত্ব বরফের তুলনায় বেশি হওয়ার জন্য বরফ ভাসতে লাগলো। এটা শিখলাম। আর একটা যেটা জানলাম, যে বরফের ঘনত্ব কম, তাহলে যার ঘনত্ব কম হবে তার আয়তন বেশি হবে, তার মানে জল জমে বরফ হলে আয়তনে বাড়ে, এটাও একটা মনে রাখবে। জল জমে বরফ হলে আয়তনে বাড়ে, এবং সেটা কতটা বাড়ে না, 1/12 অংশ। যা আয়তন থাকবে তার 1/12 অংশ আয়তনে বাড়বে। তার মানে যদি 12 লিটার জল থাকে, বরফের আয়তন গিয়ে দাঁড়াবে 13 লিটারে, 1 অংশ বাড়বে। এবার
এদিকে এখানে দিয়েছে, এগুলো হচ্ছে আইসবার্গ বলছে এগুলোকে। বা হিমশৈল বাংলা নাম। আচ্ছা, তো এই যে বই আমি এগুলো লিখে দিচ্ছি না, এই পিডিএফ গুলো তোমরা পেয়ে যেতে পারো। মানে তোমাদের যদি দরকার লাগে পড়ার জন্য, এই যে আমি দাগ দিচ্ছি লেখা থাকছে, এই জিনিসটাই আমি ফোনে পাঠিয়ে দেবো। এটা থেকে পড়লে তোমার পড়তে সুবিধা হবে, নিজের বইয়ের সঙ্গে এটা মিলিয়ে মিলিয়ে পড়বে। এখানে টোটালটা বোঝানো থাকছে, তার সঙ্গে ভিডিওটা আছে, ভিডিওটা দেখবে, মোটামুটি পড়া সব রেডি হয়ে যাবে। আমরা কোশ্চেন অ্যান্সারও করবো, দেখছি এগুলো করে নিই। এবার দেখো, বলছে জল বরফে পরিণত হলে আয়তন বাড়ে না কমে? তাহলে কি বললাম, উত্তরটা কি হবে শুভশ্রী? বাড়ে। তাহলে আয়তন বাড়ে, কতটা বাড়ে? 1 অংশ। 1/12 অংশ। বেশ। তরল মোম কঠিনে পরিণত হলে কি হবে? পারবে? ইয়ে বল, সোহেল বল। মোম যদি কঠিনে পরিণত হয় তাহলে আয়তন বাড়বে না, এর ক্ষেত্রে বাড়বে না, এর কমবে, কারণ এর তো ঘনত্ব বেশি। মোমের ক্ষেত্রে আলাদা, জলের ক্ষেত্রে আলাদা, ঠিক আছে? এটাই মনে রাখতে হবে, জলের ক্ষেত্রে আয়তন বাড়বে, মোমের ক্ষেত্রে আয়তন কমবে। আচ্ছা, এই যে তাহলে জলে বরফ পরিণত হলে আয়তন বাড়ে, এর সুবিধা অসুবিধা দুটোই আছে। যেমন অসুবিধাগুলো দেখো, তাহলে অসুবিধা কি? অসুবিধা না, শীত প্রধান দেশে ওই যে মোটরের রেডিয়েটার, জল বরফে পরিণত হলে আয়তন বেড়ে যায়, আবার পাইপ ফেটে যায়, এগুলো সমস্যা। শীতের দেশে বাড়ির জল সরবরাহের পাইপগুলোও কখনো কখনো ফেটে যায়, যেগুলোর মাধ্যমে বাড়িতে জল আসে আর কি, সেই পাইপগুলোও শীতকালে এগুলো সব ফেটে যায়, এটা হচ্ছে অসুবিধা। আর কি? ধরো কোনো পাথরের মাঝে জল পড়ে রয়েছে, কোনো একটা পাথরের টুকরো রয়েছে, এরকম একটা পাথরের টুকরো রয়েছে, এরকম একটা পাথরের টুকরোটা এরকম, এবার এখানে জল পড়ে আছে শীত প্রধান দেশে, এবার জলটা যে বরফে পরিণত হয়েছে, তখন জল পরিণত হলে তখন কি আয়তনে বাড়বে, দুই দিকে ধাক্কা দেবে, তখন দেখা যাবে যে পাথরটাই হয়তো ফেটে দুভাগ হয়ে গেল, এরকম হতে পারে। পাথরের মাঝখানে থাকা জল বরফে পরিণত হলে আয়তন বেড়ে যায়, এতে অনেক সময় পাথর ফেটে যায়। এই কারণে পাহাড়ে মাঝে মাঝে ধস নামে, এটাও একটা অসুবিধা। তাহলে জল থেকে বরফে পরিণত হলে আয়তন বৃদ্ধি পায়, এর কিছু বিশেষ অসুবিধা আছে। পাইপ ফেটে যায়, মোটরের রেডিয়েটর ফেটে যায়, পাথরের মধ্যে যদি জল থাকে সে পাথরটা ফেটে যায়, তখন পাহাড়ে ভূমিধস ঘটে, পাথরগুলো তখন ভেঙে ভেঙে পড়তে থাকে, এগুলো ঘটে। সুবিধা হচ্ছে একটাই, সুবিধাটা কি? দেখো, শীত প্রধান দেশে যে পুকুর নদী নালা যে খাল বিল আছে, সেই সব জায়গাতে তো মাছ আছে বা বিভিন্ন জলজ প্রাণী আছে, তাহলে সমস্ত জলটা যদি বরফে পরিণত হয়, তাহলে তো তারাও বরফের মধ্যে ঢুকে যাবে, তারা কিভাবে বাঁচবে? কারো কোনো আইডিয়া আছে? শুভশ্রী জানা আছে যে শীতের দেশে পুকুরের মাছ, নদীর না স্যার, জানি না। এটা যেটা ঘটে, সেই জলের উপরের স্তরটা বরফে পরিণত হয়ে গেল। জলের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, জলের সবচেয়ে ঘনত্ব হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে বেশি। আচ্ছা, এইটা হচ্ছে সুবিধা। আচ্ছা, এটা একটু এইখানে দেখাই।
শীত প্রধান দেশে যেটা হয়, সবার আগে যেটা মনে রাখবা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়। মানে জলের ঘনত্ব ওই 1 গ্রাম/সিসি, সেটা হয় 4 ডিগ্রি সেন্টিগ্রেড। এই উষ্ণতাটা সবসময় মনে রাখবা। এটার একটা প্রকৃতিতে বিশাল বড় প্রভাব। কিরকম? আমাদের যদি শীত প্রধান কোনো এলাকা হয় এবং সেই শীত প্রধান এলাকায় যদি এরকম ভাবে নদী নালা থাকে আর কি, সেখানে যদি এরকম ধরো শীত প্রধান এলাকাতেও তো বাড়িঘর থাকে, তাহলে শীত প্রধান এলাকায় এখানে ধর বাড়িঘর আছে, এবার মানুষ এখানে থাকে, প্রচন্ড ঠান্ডা দেশ ধরো, তাহলে এখানে যখন কমে, তাহলে তো বরফ হয়ে যাবে, ওগুলো তো সব বরফ হয়ে যাবে, তাহলে মাছ টাছগুলো তো তাহলে বরফ হয়ে যাবে, যাবে কোথায়? এখানে যেটা ঘটে যে উপরের জল, এখানে সব বরফ পড়ছে, ধরো বরফ সব জমে যাচ্ছে, বরফ পড়ছে, এখানে বরফ পড়ছে, তাহলে নদীতেও তাহলে বরফ পড়বে, উপরটা বরফ হয়ে যাচ্ছে ঠান্ডাতে। সেই সময় নদীর এই বরফের নিচে 4 ডিগ্রি সেন্টিগ্রেড জল থাকে। সেই জলের ঘনত্ব সর্বাধিক বেশি হওয়ার জন্য কি হয়, সেই জলটা থাকবে নিচে, ওই বরফের নিচে জলটা থেকে যাবে। কত ডিগ্রি সেন্টিগ্রেড? 8 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। কেন থাকে নিচে? কারণ এর ঘনত্ব সব থেকে বেশি, সব থেকে বেশি হওয়ার জন্য ভারী হয়, ভারী হওয়ার জন্য জলটা বরফের নিচে, তাহলে উপরে বরফ আর নিচে জল। কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল? 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল। এইখানে তখন এই মাছগুলো চড়ে বেড়ায়। এমনি আঁকছি আর কি, ধরো তাড়াহুড়োর ওপর, অত আর সময় নেই। এই যে মাছগুলো তখন এই বরফের নিচে এই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলে, উপরে কিন্তু বরফ ভাসছে, মাছেরা বা অন্যান্য জিনিসরা আছে বরফের নিচে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে জল আছে সেই জলের মধ্যে থাকে। আবার যখন গ্রীষ্মকাল আসে তখন এগুলো সব বরফগুলো জল হয়ে যায়, তখন আবার মাছেরা উপরে থাকে। তা না হলে তো মাছরা বাঁচবেই না, শীত প্রধান দেশে তো তাহলে মাছই পাওয়া যাবে না। এটা হচ্ছে প্রকৃতির মানে সাংঘাতিক জিনিস আর কি। এইভাবেই তাদেরকে বাঁচিয়ে রাখে। সেই কারণেই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্বকে ম্যাক্সিমাম করা হয়েছে। আর বরফ হালকা হওয়ার জন্য কি হচ্ছে, বরফ এবং বরফের ঘনত্ব জলের তুলনায় কম এবং হালকা, সেই জন্য সে জলের উপর ভাসে। আর সেই বরফের নিচে তখন মাছ থাকে, ওই বরফের তলায় জল থাকে। এই যে জলটা কত ডিগ্রি সেন্টিগ্রেড থাকে? 4 ডিগ্রি। এই যে জল থাকে লিখেছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল থাকে, তাতে মাছেরা বেঁচে থাকে। এখন প্রশ্ন হলো, তাহলে মাছেরা অক্সিজেন কোথা থেকে পাবে? মাছেরাও তো আমাদের মতো শ্বাসকার্যতে অক্সিজেন নেয়, তারা অক্সিজেন কোথায় পাবে? ওই যে জল আছে, জলের মধ্যেই অক্সিজেন থাকে, জলের দ্রবীভূত অক্সিজেন থাকে, সেই অক্সিজেন নিয়ে তখন মাছেরা বেঁচে থাকে। ওকে, এটা আমরা জানলাম। নেক্সট, কোনো কোনো তরল কঠিনে পরিণত হলে আয়তনে বেড়ে যায়, অর্থাৎ ঘনত্ব কমে যায়। এরকম আরো কয়েকটি পদার্থ হলো ঢালাই লোহা, জলের মতোই, ঢালাই লোহা, পিতল। তাহলে শুধুমাত্র জলই নয়, জলের বাইরেও আর কিছু উদাহরণ আছে, এটা মনে রাখবা। যে তরল কঠিনে পরিণত হলে আয়তনে বেড়ে যায়, কি কি? ঢালাই লোহা, পিতল, আর তার সঙ্গে যুক্ত হলো জল। বাড়িতে যদি ছাঁচে ঢালা ধাতুর মূর্তি থাকে, তাহলে জানার চেষ্টা করো তো মূর্তিটি কোন ধাতু দিয়ে তৈরি। ধাতুগুলি আর ছাঁচে ঢেলে ধাতু ব্যবহার করা যায়। যাই হোক, তো এগুলো মানে অযৌক্তিক ভাবে লেখা হয়েছে। বিজ্ঞানের এই বইটা আমার খুব একটা ভালো লাগে না, বিভিন্ন ধরনের গাল গপ্প দিয়ে ভরা আছে, কাজের কাজ জিনিস সেরকম ভাবে নেই। ওই জন্যই প্রশ্ন দিয়ে দিয়ে পড়তে হয়, নাহলে বোঝা খুব মুশকিল। যাকে এখানে বলতে যে বাড়িতে তোমাদের বিভিন্ন যে ছাঁচের ধাতু আছে, সেই ধাতুগুলো বিশেষ ধাতু ব্যবহার করে তৈরি করা হয়,
এবার কার বাড়িতে কি ওই মডেল আছে সে কে দেখতে যাবে, এখন কোনো প্রয়োজন নেই, দরকার নেই। এবার দেখা যাক কোন পদার্থের গলনাঙ্ক কিভাবে বদলায়। বরফের দুটো টুকরোকে একসঙ্গে চেপে রেখে দিলে তারা জোড়া লেগে যায়। হ্যাঁ, এই ঘটনাটা একটু বলি। এটাকে বলা হয় পুনঃস্থিলি ভবন বলে একটা শব্দ আছে, অথচ এটা এত সুন্দর টার্ম এখানে দেওয়াই নেই। দেখি নিচে দেওয়া আছে কিনা, নেই। এই কারণেই এই বইটা একেবারে বাজে। একটা বিজ্ঞানের টার্ম পুনঃস্থিলি ভবন, এটা বুঝিয়ে দিই, তারপরে এটা পড়বো, দেবো, বুঝতে পারবা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে নেবে তোমরা, বইয়ে থাকুক না থাকুক জানতে হবে। পুনঃস্থিলি ভবন জিনিসটা কিরকম, আগে জিনিসটা দেখতে গেলে একটা ছবি দেখতে হবে। এরকম একটা স্ট্যান্ড আছে, স্ট্যান্ডে একটা লোহা লাগানো আছে। এই লোহার মধ্যে এইভাবে বরফ আটকানো আছে, বরফ। এটা হলো বরফ। শিলা মানে হচ্ছে বরফ, শিলা মানে পাথর যেমন হয়। হ্যাঁ, তো পুনঃস্থিলি ভবনটা কি জিনিস, মানে পুনরায় আবার বরফে পরিণত হওয়া। একটা সরু তার, বরফের মাঝখানে ওয়েট, ওই দিকেও আছে, পিছন দিকেও আছে, দিয়ে এই দিকে নিয়ে একটা মস্ত বাটখারা বা ওয়েট এখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তারের উপর চাপ পড়ছে, এখানে তাহলে চাপটা বৃদ্ধি পেল, এই জায়গায় বৃদ্ধি পাওয়া। এই অ্যারো চিহ্নটাকে ফলো করবা, উপরের দিকে মানে বৃদ্ধি পাওয়া, নিচের দিকে মানে কমে যাওয়া। আমি বোঝানোর ক্ষেত্রে এভাবে ব্যবহার করব। চাপ যদি বাড়ে তাহলে কি হলো, তখন কোনো জায়গায় যদি চাপ বৃদ্ধি পায় তাহলে গলনাঙ্কটা কমে যায়। যেই গলনাঙ্ক কমতে লাগলো বরফ গলতে শুরু করলো, গলতে শুরু করতে 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 তারটা কি হচ্ছে, আস্তে আস্তে কেটে 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 ভিতর দিয়ে নামছে। কেটে 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 যদি ভিতর দিয়ে নেমে একেবারে যখন নিচে পড়ে অনেকটা ভারী দেওয়া হয়েছে ধরো, তাহলে তো বরফটা দু টুকরো হয়ে যাওয়ার কথা। শুভশ্রী, হ্যাঁ স্যার। বরফটা তো দু টুকরো হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, কিন্তু দেখা যায় দু টুকরো হয়নি। ঘটনাটা কি ঘটে, এই তারটা তোমার কেটে নিচে পড়ে যাবে তাও ভালো, কিন্তু এই বরফ যেরকম ছিল ওই সেই রকমই থেকে যাবে। তার কেটে নিচে পড়ে গেল কিন্তু বরফটা আর পড়লো না। এই ঘটনাটাকে বলছে পুনঃস্থিলি ভবন, পুনরায় বরফে পরিণত হওয়া। কেন হচ্ছে এরকম, দেখো চাপ প্রয়োগের ফলে বরফটা তো শুরু করলো, ঠিক আছে, তাহলে বরফটা গলে ওই জায়গাটাই জলে পরিণত হয়ে গেল, তারটা আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করলো। কিন্তু যখনই তারটা নিচের দিকে নেমে গেল তখন তার এইখান থেকে তো এই জায়গাটা চাপ মুক্ত হয়ে গেল, ধরো তারটা নেমে এইখানে চলে এসছে, তখন এই অংশটাতে জল, তো এখান থেকে তখন তো চাপ নেই আর, তাই না? তার তো তখন নিচে, তারটা তখন নিচে চাপ দেবে, কিন্তু উপরটা তখন ফাঁকা হয়ে গেছে, উপরে বরফটা গলে জল হয়ে গেছে, চাপও কমে গেছে। তাহলে চাপ কমে গেলে তখন আবার গলনাঙ্ক বেড়ে গেল, তো গলনাঙ্ক বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, বরফের সংস্পর্শে ওটা আবার বরফে পরিণত হয়ে গেল। এইভাবে তারটা আস্তে আস্তে কেটে নিচে পড়ে যাবে, কিন্তু ওই যে জলটা তৈরি হবে সেই জলটা পুনরায় আবার বরফে পরিণত হয়ে যাবে। এই ঘটনাটিকে বলছে পুনঃস্থিলি ভবন। একটা ছবি পর্যন্ত দেওয়া নেই বইটাতে, অথচ আমাদের আগেকার বইয়ে এগুলো সব সুন্দর করে দেওয়া ছিল। এখানে দেখো কি হচ্ছে, ওই একই ঘটনা,
বরফের দুটো টুকরোকে একসঙ্গে চেপে রেখে ধরে রাখলে তারা জোড়া লেগে যায়। এরকম অভিজ্ঞতা অনেকেরই আছে। হ্যাঁ, এই ঘটনাটিরই সাপেক্ষে আর কি, যে চাপ প্রয়োগ করলে তোমার ওখানে গলনাঙ্ক কমে যায়, দিয়ে ওটা গলে জল হয়ে যায় চেপে ধরে রাখলে, দেওয়া তুমি ছেড়ে দিলে সেই জলটা আবার বরফে পরিণত হয়ে গেল, দিয়ে বরফ দুটো জোড়া লেগে গেল। বরফ গলনের জন্য যে জল উৎপন্ন হয় তার আয়তন বরফের তুলনায় কমে যায়। হ্যাঁ, স্বাভাবিক, কারণ বরফের আয়তন বেশি, জলের আয়তন কম, তাহলে বরফ থেকে গলে যদি জল হয় তাহলে আয়তন তো কমবেই। আবার চাপ বাড়ালে গলনে সাহায্য করে। চাপ বাড়ালে গলনে সাহায্য করা মানে কি, চাপ বাড়লে গলনাঙ্ক কমে যায়, বেশি তাপ তখন আর লাগে না, তাই চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে যায়। এই লাইনটা, এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট, এটাকে মার্ক করে রাখবা। চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে যায়, এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা মনে রাখতে হবে, ঢালাই লোহা, পিতল, এটা মনে রাখতে হবে। এগুলো মনে রাখতে হবে, কাঁচ, মাখন ইত্যাদি। এগুলো হচ্ছে বিভিন্ন ইম্পর্টেন্ট ফর্মুলা আর কি। ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড এককটা। বেশ, তাহলে কি হচ্ছে, চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে যায়, ফলে চেপে ধরার সময় ওই বরফ দুটোর সংযোগস্থলে গলনাঙ্ক কমে জলে পরিণত হয়। আবার যখন চাপ সরিয়ে নেওয়া হয় তখন গলনাঙ্ক বেড়ে যায় ও গলে যাওয়া অংশ আবার বরফে পরিণত হয়ে যায়। ওই যেটা ওই ছবি এঁকে ব্যাখ্যা করছিলাম আর কি, পুনঃস্থিতি ভবনের সময় এই ঘটনাটাই এখানে বলেছে। ফলে বরফের টুকরো দুটো জুড়ে যায়। এখানে টার্মটা লিখে রাখি, বরফের পুনরায় জুড়ে যাওয়াকে বলা হয় পুনঃস্থিতি ভবন। বেশ, গলনের সময় বরফ, ঢালাই লোহা ইত্যাদি তাদের আয়তন কমে। এইসব পদার্থের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্ক কমে যায়, অর্থাৎ চাপে ওরা কম উষ্ণতায় গলে। এটাও মনে রাখতে হবে, এদের আয়তন কমে যায় এবং এদেরকে চাপ যদি বাড়ানো হয় তাহলে এদের গলনাঙ্ক কমে যায়। বেশি চাপে এরা কম উষ্ণতায় গলে, এটা মনে রাখতে হবে। গলনাঙ্ক যেহেতু চাপ বাড়লে বা কমলে বদলে যায়, তাই কোনো পদার্থের গলনাঙ্ক নির্ধারণ করার সময় কত চাপ ছিল তা উল্লেখ করা প্রয়োজন। এখান থেকে একটা প্রশ্ন দিতেই পারে, গলনাঙ্ক নির্ধারণ করার সময় চাপের উল্লেখ করা প্রয়োজন কেন, আর প্রশ্ন দিয়ে দিল। উত্তরটা তখন কি হবে, উত্তর এটা হবে যে কোনো পদার্থের গলনাঙ্ক চাপের উপর নির্ভর করে। চাপ বাড়লে গলনাঙ্ক কমে, চাপ কমলে গলনাঙ্ক বাড়ে। সুতরাং গলনাঙ্কের সঙ্গে চাপের একটা সম্পর্ক আছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। সেই কারণে গলনাঙ্কের সঙ্গে চাপ উল্লেখ করা প্রয়োজন। যদি কোনো পদার্থের গলনাঙ্ক, আচ্ছা এখানে এটা লিখে দিই কি ধরনের সম্পর্ক, এখান থেকে প্রশ্ন হতে পারে যদি স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়। চাপের সঙ্গে গলনাঙ্কের ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ একটা বাড়লে আর একটা কমবে। জানা আছে তো ব্যস্তানুপাতিক সম্পর্ক কাকে বলে? সোহেল, সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক অঙ্কে নিশ্চয় জেনেছিস। হ্যাঁ স্যার, হালকা করে। যেমন কি বল, একটু বুঝা, ব্যস্তানুপাতিক সম্পর্ক মানেটা কি? একটু বোঝার চেষ্টা কর, বুঝে বল, বিজ্ঞান না বুঝলে তো হবে না, বুঝতে হবে।
শুভশ্রী বলো। ব্যস্তানুপাতিক মানে একটি যদি বাড়ে তাহলে অন্যটি কমবে, এরকম কিছু। ভেরি গুড। ভেরি গুড। একটা বাড়লে অন্য একটা কমবে। যদি ধরো কোন একটা রাস্তা তৈরি হচ্ছে, রাস্তা তৈরি করার জন্য মাত্র 5 জন লোক কাজ করছে, তাহলে রাস্তাটা তৈরি করতে অনেকটা দিন সময় লাগবে। এবার 5 জনের জায়গায় আমি লোককে বাড়িয়ে দিলাম, 50 জন করে দিলাম, তাহলে নিশ্চয়ভাবে সময় কম লাগবে। তাহলে এখানে লোক বেড়ে গেল, তাহলে সময় কম লাগছে। এই যে এই ধরনের সম্পর্ক, একটা বাড়লে আর একটা যদি কম লাগে, সেই সম্পর্ককে বলা হয় ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর সমানুপাতিক সম্পর্ক কি? ধরো ওই 5 জন লোক কাজ করছে, 5 জনের খাবার তৈরি হয়, তাহলে 5 জনের জন্য যে খাবার তৈরি হয়, যখনই 50 জন চলে আসবে তখন খাবারের পরিমাণ বেড়ে যাবে। তাহলে এদিকে লোক বেড়ে গেল, খাবারের পরিমাণও বেড়ে গেল। তাই লোকের সঙ্গে ওই খাবারের পরিমাণের সমানুপাতিক সম্পর্ক, যত লোক বাড়বে তত খাবার লাগবে। যখন একটা বাড়লে অন্যটাও বাড়ে, একটা কমলে অন্যটা কমে, এই ধরনের সম্পর্ককে বলা হয় সমানুপাতিক সম্পর্ক। আর একটা বাড়লে যদি অন্যটা কমে, একটা কমলে যদি অন্যটা বাড়ে, বিপরীত সম্পর্ক, তাকে বলে ব্যস্তানুপাতিক। যদি কোনো পদার্থের গলনাঙ্ক 76 সেমি পারস্তম্ভের চাপের সমান, এই 76 সেমি পারস্তম্ভের চাপকে কি বলা হয়, কে বলতে পারবে? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। একে বলা হয় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা 1 অ্যাটমসফিয়ার প্রেসার। তাহলে কি দাঁড়াচ্ছে, যে চাপ নির্ধারণ করা, তবে তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের পদার্থের গলনাঙ্ক। মানে কোনো পদার্থের গলনাঙ্ক যদি 76 সেমি পারস্তম্ভের চাপে নির্ণয় করা হয়, তাহলে সেটা হচ্ছে ওই গলনাঙ্কে তার চাপ। একে পদার্থের স্বাভাবিক গলনাঙ্ক বলে। কেন স্বাভাবিক গলনাঙ্ক বলে? কারণ এই যে বায়ুমণ্ডলের চাপ, এটাই তো আমাদের বায়ুর চাপ। আমরা চারিপাশে যে বায়ুমণ্ডলের চাপে আছি, 76 সেমি পারস্তম্ভের চাপ, এই চাপে যে গলনাঙ্ক হয় তাকে বলে স্বাভাবিক গলনাঙ্ক। আবার এই সময় যে হিমাঙ্ক, মানে যখন এটা তরল থেকে কঠিনে পরিণত হয়, সেটাকে বলে স্বাভাবিক হিমাঙ্ক। কি বলতে দেখো, বরফের উপর চাপের সমান পরিমাণ চাপ বাড়লে বরফের গলনাঙ্ক প্রায় 0.007 ডিগ্রি কমে যায়। তার মানে এই বায়ুমণ্ডলের চাপ 1 অ্যাটমসফিয়ার থেকে যদি 2 অ্যাটমসফিয়ারে বাড়িয়ে দাও, তাহলে কি হবে, এর গলনাঙ্ক যত সামান্যই কমবে। চাপের সঙ্গে সম্পর্কটা দেখো, মানে বায়ুমণ্ডলের চাপ যদি দ্বিগুণ করা হয়, ওই যে চাপ বাড়ালে গলনাঙ্ক কমে, কিন্তু কতটা কমে, 0.0007, এটা কমবে। কারো কোনো প্রশ্ন থাকলে করবে, বুঝতে যদি অসুবিধা হয় জানাবে। গলনের সময় সীসা, অ্যালুমিনিয়াম ইত্যাদি এই সমস্ত পদার্থের আয়তন বাড়ে, গলে গেলে আয়তন বাড়ে, স্বাভাবিক ব্যাপার। কঠিন থেকে তরল হলে সচরাচর আয়তনটা এমনি বড় হয়। এদের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্ক বেড়ে যায়, অর্থাৎ এরা আগের চেয়ে বেশি উষ্ণতায় গলে। এদের ক্ষেত্রে একটু এক্সেপশনাল, মনে রাখতে হবে। যাদের মানে তরলের জলের সঙ্গে এদের একটু অন্যরকম সম্পর্ক। কেন তরলের সঙ্গে অন্যরকম সম্পর্ক? কারণ তরল তো কঠিনে পরিণত হলে তার আয়তন বাড়ে, আর কঠিন থেকে তরল হলে আয়তন কমে। কি বললাম, উল্টো বললাম? তরল থেকে কঠিনে পরিণত হলে আয়তন বাড়ে জলের ক্ষেত্রে, আর কঠিন থেকে তরলে পরিণত হলে আয়তন কমে। কিন্তু এইসব ধাতুর ক্ষেত্রে কি পুরো উল্টো, যখন গলছে তখন তাদের আয়তন বাড়ছে, মানে গলে তরলে পরিণত হয়, সেজন্য আয়তন বাড়ে। তাহলে যাদের ক্ষেত্রে তরলে আয়তন বাড়ে, তাদের ক্ষেত্রে চাপ বাড়ালে
তখন গলনাঙ্ক বেড়ে যায়। জলের ক্ষেত্রে কিন্তু উল্টো সম্পর্ক, জলের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্ক কমে যায়। কেন? কারণ তরল বা জল যদি কঠিনে পরিণত হয় তাহলে আয়তনটা বাড়ে। এগুলো হচ্ছে কারণ। বেশ, এই দেখো দেখো একই জায়গায় দুটো আলাদা আলাদা জিনিস। জলের ক্ষেত্রে একটাতে যদি চাপ বাড়াও গলনাঙ্ক কমে যায়, কিন্তু মোমের ক্ষেত্রে গলনাঙ্ক বেড়ে যায়। এর কারণটা কি শুভশ্রী ব্যাখ্যা করবে। প্রশ্ন ধরো দিল, এখানে একটা প্রশ্ন দিল, প্রশ্নে একদম দেখো বায়ু চাপ বাড়ালে, ধরো এটাই প্রশ্ন দিয়েছে পরীক্ষায়, কি লিখলাম, বায়ু চাপ বৃদ্ধি করলে জলের ক্ষেত্রে কি কমে যায়, গলনাঙ্ক কমে যায়। আচ্ছা, একটু ধরে ধরে লিখতে হবে। গলনাঙ্ক কমে যায়, কিন্তু মোমের ক্ষেত্রে বেড়ে যায় কেন? কি হবে উত্তর শুভশ্রী? আর পরীক্ষা পড়েছে প্রশ্নটা। স্যার ব্যাখ্যা করতে পারবো না এটা। পারবা না? কেন পারবা না? আমি তো এখনই বলে দিলাম। আমি তো এখনই বললাম, কি বললাম, এর মধ্যেই তো লুকিয়ে আছে। সোহেল বলার চেষ্টা কর যে প্রশ্নটা লিখলাম কি কারণ। একটাই কারণ, পড়ে বোঝার চেষ্টা করো। সে বলছে এইখানে গলনাঙ্কেরই একটা জলের আর মোমের ক্ষেত্রে বিপরীত ধর্ম দেখা যাচ্ছে। কেন? কারণ এদের মধ্যে একটা বিপরীত ধর্ম আছে, তো সেটা কি? এতক্ষণ ধরে তো সেটাই বললাম। জল আয়তনে, মানে জলকে যদি বরফে পরিণত করি কি হবে? আয়তন বাড়বে না কমবে? আয়তন তাহলে কমবে। তালগোল পাকালে কি করে হবে রে? জলকে যদি বরফে পরিণত করি তাহলে আয়তন বাড়ে। এটা স্পেশালি জলের ক্ষেত্রে। ওই যে বললাম না যে পাইপ ফেটে যায়, গাড়ির রেডিয়েটর ফেটে যায়। সরাসরি বোঝার চেষ্টা করো। জলকে কঠিনে পরিণত করলে কি হয়? আয়তন বাড়ে না কমবে? বাড়বে। মোমকে, তরল মোম থেকে যদি কঠিন মোম করা হয় কমবে। কমবে। এটাই কারণ। ক্ষেত্রে আয়তন বাড়ে, একজনের ক্ষেত্রে আয়তন কমে। এই কারণেই চাপ বাড়ালে একজনের গলনাঙ্ক কমে যায় আর একজনের গলনাঙ্ক বেড়ে যায়। এই বলতে হবে। ঠিক আছে, এবার এখানে যে দিয়ে দেখো, এটা হচ্ছে আমাদের প্রত্যেকের বাড়িতে মেন সুইচ লাগানো থাকে। এখানে যে তার থাকে, এইভাবে একটা তার থাকে, এই প্রান্ত থেকে এইখানে একটা তার এর সঙ্গে জয়েন করা থাকে এইভাবে। এখান থেকে একটা এইভাবে একটা তার জয়েন করা থাকে।
যেটার মাধ্যমে আমাদের কারেন্ট চলে বাড়িতে। এখন ব্যাপার হলো, যখন কারেন্ট কেটে যায় তখন ফিউজটা অফ হয়ে যায়। ফিউজ কেটে যাওয়া কীরকম? ফিউজ কেটে যাওয়া কাকে বলে? মাঝখানে কেটে যাবে, এখানে এটুকু আর এখানে এটুকু। ফিউজ কেটে যাওয়ার ফলে কারেন্ট চলে যাবে বাড়ি থেকে। কিন্তু ফিউজটা কেন কাটে? কোনো না কোনো বড় বিপদ থেকে রক্ষা করার জন্য ফিউজটা কেটে যায়। তাহলে এখানে যে তারটা ব্যবহার করব সেই তারটা যেন তার গলনাঙ্ক খুব কম হয়, খুব সহজেই যেন উত্তপ্ত হলেই বা কোনো সমস্যা হলেই লাইনটা কেটে যায়, তাহলে কোনো বিপদ থাকবে না। সেই জন্য কি বলছে, বৈদ্যুতিক লাইনে যে ফিউজ তার ব্যবহার করা হয় তার গলনাঙ্ক খুবই কম হওয়া দরকার। প্রয়োজনের চাইতে অনেক বেশি তড়িৎ প্রবাহ হতে হলে হঠাৎ করে তার উত্ত হয়ে আগুন লাগার সম্ভাবনা থাকে। দেখা যাবে যেমন হচ্ছে যে তার এত মোটা দেওয়া আছে যে তার কাটছেই না, তাহলে তখন ওই বোর্ডে আগুন লেগে যাবে। সেই জন্য ফিউজ তারের গলনাঙ্ক কম হয় আর অল্পতেই গলে যায় ও তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। ফিউজ তার সীসা ও টিন মিশিয়ে তৈরি করা, লেড প্লাস টিন। আচ্ছা, তোমরা তো লেডের সংকেত জানো না, ওই জন্য সীসা প্লাস টিন। সীসা মানে লেড, পিবি প্লাস এসএন। এই যে ফিউজ তার তৈরি করা হয়, সীসা ও টিনের মিশ্র ধাতুর গলনাঙ্ক, এটা মেশানো হয়েছে দিয়ে এটা তৈরি করা হয়েছে, তাহলে সীসা ও টিন ধাতুর গলনাঙ্কের তুলনায় কম হয়। দুটি ধাতুরই গলনাঙ্ক মানে এদের মিশ্রণের তুলনায় গলনাঙ্ক কম হয়। সীসা মিশিয়েছি, টিন মিশিয়েছি, যে ধাতুটা পেয়েছি সেটা দিয়ে তার বানিয়েছি যার গলনাঙ্ক কম। কিন্তু তুমি যদি শুধুমাত্র সীসা নাও তার গলনাঙ্ক অনেক বেশি, শুধুমাত্র টিন নাও তার গলনাঙ্ক অনেক বেশি, কিন্তু এদের মিশ্রণের গলনাঙ্ক কম। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। নেক্সট, একটা পরীক্ষা করতে বলেছে। দুটো বাটিতে একই আকৃতি আয়তনে বরফ রেখেছে। এখানটায় একটা বরফের গায়ে লবণ রাখা, নুন ছিটানো আছে, আর একটাতে কিছু করা নাই। এবার দেখতে বলতে যে এই দুটো একসঙ্গে গলে যায় কিনা। যেটাতে লবণ দেওয়া আছে সেটা সহজে গলবে না। কেন গলবে না? কারণ লবণ আর বরফে মিলে কি তৈরি করে? হিমমিশ্র বলে একটা জিনিস তৈরি করে, যেটা বরফকে গলতে দেয় না। ভেরি ইম্পর্টেন্ট। কেন? কারণ বরফের সঙ্গে লবণ মিশালে মিশ্রণের উষ্ণতাটা কমে যায়, তাহলে সহজে গলবে না। এই কম উষ্ণতায় মিশ্রণ, এই কম উষ্ণতায় লবণ আর বরফের মিশ্রণ কি হয়? মাছকে সংরক্ষণ করতে পারে, ওষুধকে সংরক্ষণ করতে পারে ঠান্ডায়, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে ব্যবহার করা হয়। এবং বরফ ও নুন নির্দিষ্ট ভরের অনুপাতে মিশিয়ে হিমমিশ্র তৈরি করা হয়। তাহলে মেন হচ্ছে যে হিমমিশ্র কি? হিমমিশ্র হচ্ছে বরফ প্লাস লবণ মিশ্রণ, তাকে বলছে হিমমিশ্র। এবং এতে তোমার বরফটা সহজে গলবে না, এবং হিমমিশ্রের সাহায্যে মাছ, মাংস ইত্যাদি সংরক্ষণ করা হয়। এটা মনে রাখতে হবে। এতে প্রায় -5 ডিগ্রি পর্যন্ত শূন্য চলে যায়, যতদূর মনে পড়ছে। কিভাবে তৈরি করা হয়? বরফ আর নুন নির্দিষ্ট ভরের অনুপাতে মিশিয়ে, মানে যা খুশি তাই তৈরি করে দিলে হবে না। অল্প একটু বরফ নিলাম আর 1 বস্তা লবণ ঢেলে দিলাম সস্তা বলে, তা নয়। নির্দিষ্ট পরিমাণ বরফ আর নির্দিষ্ট পরিমাণ লবণ লাগবে। এখানে একটা প্রশ্ন হয় দিয়ে, পদার্থের গলনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এখানে একটা প্রশ্ন হয়। তাহলে পদার্থ নিজের উপর নির্ভর করে, চাপের উপর নির্ভর করে, তাপের উপর নির্ভর করে, সমস্ত কিছু ইত্যাদি। এবার এদিকে লিনতাপ নিয়ে আমরা অনেক ডিটেলস আলোচনা করেছি, যে তাপ পদার্থের অবস্থা পরিবর্তন ঘটায় কিন্তু তার তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটে না, তাকে বলে লিনতাপ। বেশ, এই দেখো আমরা একটু আগে আলোচনা করেছি বরফ গলনে লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম। দেখো সব আমাদের পড়া হয়ে গেছে। এর অর্থ কি? না, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বরফকে
0°C উষ্ণতায় জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ লাগবে। এটাকে বলে বরফ গলনের লিন তাপ। যে বরফকে তুমি বরফ থেকে জলে পরিণত করতে গেলে 80 ক্যালোরি তাপ লাগবে পার গ্রাম। এটা মনে রাখো। এখানে একটা দিয়েছে, বরফের টুকরোর মধ্যে গর্ত করে জল রাখলে ওই জল জমে বরফ হয় না কেন? তোমরা জেনেছো 0°C উষ্ণতায় 1 গ্রাম জলকে 0 করতে হলে 80 ক্যালোরি তাপ নিষ্কাশন করতে হয়। স্বাভাবিক, বরফ থেকে জলে পরিণত করলে, বরফ থেকে জলে পরিণত করতে হলে যে তাপটা লাগবে সেটা হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। 0°C উষ্ণতায় জল থেকে তাপ শোষণ করতে পারবে সেই বস্তু যার উষ্ণতা 0°C উষ্ণতার কম। বরফের টুকরোর মধ্যে গর্ত করে যে জল রাখা হলো তার উষ্ণতা প্রথম কত ছিল, অর্থাৎ 0°C চেয়ে বেশি। এবার কে তাপ নেবে, জল না বরফ? মানে ব্যাপারটা বুঝতে পারছো? বলছে যে এটা বরফ, ভিতরে আছে জল। এখন বলছে যে ভিতরে যদি জল থাকে তাহলে এই জলটা জমে আবার বরফ হয়ে যাচ্ছে না কেন? কারণ হচ্ছে জল কি করে হলো আগে বলো? বরফ থেকে জল কি করে হয় আর জল থেকে বরফ কি করে হয়, কে বলতে পারবে? বরফ থেকে জল কি করে হয়, ব্যাখ্যা করো। খুব বেসিক প্রশ্ন, এই জন্য পড়াগুলো বুঝে বুঝে করতে হয়। দেখো ছোট্ট ছোট্ট প্রশ্ন জিজ্ঞাসা করছি, অথচ উত্তর দিতে পারছো না। আমি বলছি বরফ থেকে জলে পরিণত কি করে হয়? 0 ডিগ্রি উষ্ণতায় জল জমে বরফে পরিণত হয়। বেশ, সে তো জমে পরিণত হয়। এবার এইখানকার প্রশ্নটা ভালো করে দেখো, বরফ থেকে জলে পরিণত হচ্ছে, কিছুটা জল বরফের এইভাবে মাঝখানে খাল করে এখানে দেওয়া হয়েছে ধরো বা আছে, তাহলে ওই জলটা বরফে পরিণত হচ্ছে না। প্রথম কথা কেন হচ্ছে না, আর বরফ থেকে জলে পরিণত হয়টা কি করে সেটাকে বলো। বরফ থেকে জলে পরিণত হতে গেলে কোনো তাপমাত্রা লাগে না, সে 0°C হয়, তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, কিন্তু সে একটা লিন তাপ গ্রহণ করে। সে লিন তাপ গ্রহণ করে সে বরফ থেকে জলে পরিণত হয়ে গেল। কতটা লিন তাপ বলো, পরিমাণটা বলো। 80 ক্যালোরি। 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে কি দেখা যাচ্ছে, ওইখানে যে বরফ আছে আর ওইখানে যে জল আছে, কে বেশি গরম বলো? জল। জলটা বেশি গরম। কতটা গরম? বরফের তুলনায় কতটা বেশি গরম? 80 ক্যালোরি। হ্যাঁ, ওই 80 ক্যালোরি তাপটার মধ্যে যেটা আছে সেইটা হচ্ছে ও বেশি গরম। কিন্তু তাহলে ওকে যদি এখন আবার বরফে পরিণত হতে হয় তাহলে কি করতে হবে, ওই 80 ক্যালোরি তাপটা তাকে ছাড়তে হবে, তবেই সে কিন্তু বরফে পরিণত হবে। কিন্তু 80 ক্যালোরি তো তাপ তো ছাড়ছে না, কারণ বরফের থেকে বেশি উষ্ণ নর্মালি। সেই কারণে এবার ওই 80 ক্যালোরি তাপ ও পাশের বরফকে দিয়ে দেয়, তখন তাকে গলতে সাহায্য করে। তো আলটিমেটলি ওইভাবে যদি থাকে বরফ তো, ওই জলটা তো বরফ হবেই না, উল্টে বাকি বরফটা জলে পরিণত হয়ে যাবে। তখন ওই বরফই ওই জল থেকে তাপ নিতে থাকবে, এই হচ্ছে ব্যাপার। এইভাবে আস্তে 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 পুরো বরফটাই গলে যাবে, দিয়ে বরফ গলে যাওয়ার পরেও সেই উষ্ণতা কিন্তু সেই 0 ডিগ্রি থাকবে, অর্থাৎ অবস্থার পরিবর্তন ঘটবে কিন্তু কোনো উষ্ণতা পরিবর্তন ঘটবে না। এবং যে তাপের জন্য এটা হবে সেটাকে বলছে লিন তাপ। আর এখানে কি বলছে, জল যেহেতু লিন তাপ বর্জন করতে পারবে না
তাই তা কঠিনও হবে না, সেই জন্য সেটা বরফেও পরিণত হবে না। তো এইগুলো আমরা আগে সব আলোচনা করেছি টুকটাক করে, এখানে বইয়ে দেওয়া আছে বলে বইটা দেখছি, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। বাষ্পীভবনের ঘটনাটা তো আমরা দেখেছি, কোনো পদার্থ যখন জল ফুটে বাষ্পে পরিণত হয় তাকে আমরা বলে বাষ্পীভবন বা বাষ্পায়ন, ইভাপোরেশন। কি হয় বাষ্পীভবনে? দেখো কিছু কিছু জিনিস, এই দেখো কোনো একটা ভিজে কাপড় রোদের মধ্যে দেওয়া হয়েছে, এই কাপড়টা কি হচ্ছে, বাষ্প হয়ে বেরিয়ে চলে যাচ্ছে, জলটা বেরিয়ে চলে গেল, কাপড়টা শুকিয়ে গেল। জল কি হয়, জল ওই কাপড় থেকে বাষ্পে পরিণত হয়ে যায় তার উপরের তল থেকে। এবার তাহলে কি হয়, দেখো এবার কাপড়টা, খুব মজার বিষয়, কাপড়টাকে কিভাবে মেলা হয়, কাপড়টাকে কিন্তু ছড়িয়ে মেলা হয়। কাপড়টাকে এই নয় যে এক জায়গায় গুটিয়ে ভাঁজ করে জড়ো করে সে বালতির মধ্যে ফেলে দিলেই সেটা শুকিয়ে যাবে, তা কিন্তু নয়। ধরো এই বালতির মধ্যে একটা কাপড় রেখে দেওয়া আছে এখানটায়, আর এখানে একটা কাপড় দেওয়া আছে, কোন কাপড়টা তাড়াতাড়ি শুকাবে? এইটা, এটা তাড়াতাড়ি শুকাবে, এটা শুকাবেই না। কেন শুকাবে না? কারণ এর ক্ষেত্রফলটা বেশি। তাহলে এর ক্ষেত্রফল বেশি, এর ক্ষেত্রফল কম, একেবারেই কম। তাহলে এই কাপড়ের ক্ষেত্রফলটা বেশি হওয়ার জন্য এর বাষ্প ভবনের বা বাষ্পায়নের হারটাও বেশি। মানে ক্ষেত্রফল যত বেশি হবে, বাষ্পীভবনও তত বেশি হবে। মনে করে দেখো, গরম খিচুড়ি বা গরম ভাত থালায় দেওয়া হয়েছে, খিচুড়িটা যদি একটা জায়গাতে এভাবে রাখা হয়, সহজে ঠান্ডা হবে না। তখন কি হয়, খিচুড়িটাকে কি করা হয়, গোটা থালা জুড়ে মেলে দেওয়া হয়, এমনি করে চাড়িয়ে দেওয়া হয় চামচে করে। কেন? চামচে করে চাড়িয়ে দিলে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তার কারণ কি? কারণ তার ক্ষেত্রফলটা বৃদ্ধি পেয়েছে। তাহলে ক্ষেত্রফল বাড়লে তার বাষ্পীভবনটাও বাড়বে, ফলে তাড়াতাড়ি সে, কাপড়টা যেমন শুকিয়ে যাবে, এই দেখো ক্ষেত্রফল বাড়লে তরল তত তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয়। এই খিচুড়িটা যেমন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, তোমার কাপড়টাও তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ক্ষেত্রফলের সঙ্গে বাষ্পীভবনের এরকম সম্পর্ক। এইবার আরেকটা যেটা জিনিস ঘটে, কাপড় শুকানোর ক্ষেত্রে বর্ষাকালে কিন্তু তাড়াতাড়ি কাপড় শুকায় না, কারণ এই যে জলটা টানবে বাতাসে, তা বাতাসে যদি তোমার জল অলরেডি থাকে, ধরো তুমি যদি বাড়িতে ভাত খেয়ে, তোমার দুপুরে কোনো জায়গায় নিমন্ত্রণ আছে, কোনো বাড়িতে ভোজ খেতে যাবে, তাহলে তুমি যদি দুপুরে 12টার সময় ভাত খেলে দিয়ে আবার 12:30টার সময় তুমি যদি ভোজ খেতে যাও, তো তুমি কি করে খেতে পারবা? কিছুতেই খেতে পারবে না, কারণ অলরেডি তোমার পেট ভরে আছে। তাহলে বর্ষাকালে অলরেডি বাতাসে প্রচুর জলীয় বাষ্প, তাহলে তুমি কি করে ভাবছো যে একটা কাপড় মেলে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে? তোমার টানবেটাকে, বাতাস তো নিতেই পারবে না, খেতেই পারবে না। কিন্তু শীতকালে, শীতকালে রোদ না থাকলেও শীতকালে বাতাস পুরো ড্রাই থাকে, একটা কাপড় মেলে দাও সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে। কেন? কারণ শীতকালে বাতাসের জলীয় বাষ্পের অভাব, তার মানে বাতাসের খিদে লেগে আছে, যেখান থেকে পাবে সঙ্গে সঙ্গে জলীয় বাষ্প টেনে নেবে। সেই জন্য শীতকালে তাড়াতাড়ি কাপড় শুকায়, কিন্তু বর্ষাকালে শুকোয় না, এটা মনে রাখতে হবে। এখানে একটা প্রশ্ন দেওয়া হতে পারে। বেশ, এইসব হচ্ছে ব্যাপার। প্রশ্নগুলো এখানে লিখে দিলাম, ওখানে আলাদা করে দিলেও হতো। এই যে বাষ্পায়ন, কি কি জানলাম? ক্ষেত্রফল বেশি, ক্ষেত্রফল বেশি, বাষ্পায়নও বেশি। উষ্ণতা বেশি, তুমি যত বেশি তাপ দিবা বাষ্পায়ন তত বেশি হবে। দেবা এই গ্রীষ্মকালে দুপুরে তাড়াতাড়ি কাপড় শুকিয়ে যাবে। কেন? কারণ দুপুরবেলায় প্রচুর উষ্ণতা। তীর চিহ্নগুলো ফলো করবা, তীর চিহ্নের সঙ্গে ওই টার্মটার একটা সম্পর্ক আছে। উষ্ণতা যত বেশি হবে বাষ্পায়ন তত বেশি হবে।
ক্ষেত্রফল যত বেশি হবে বাষ্পায়ন তত বেশি হবে। আবার বায়ু চলাচল যদি বেশি হয় বাষ্পায়ন বেশি হবে। খেয়াল করে দেখো, গরম ভাত দেওয়া হয়েছে, তুমি ফ্যান চালিয়ে দিয়েছো, খুব তাড়াতাড়ি খেয়ে দিয়ে স্কুল যেতে হবে, টাইম হয়ে গেছে, দেরি হয়ে গেছে, 5 মিনিটের মধ্যে খেয়ে যেতে হবে। মা ভাত বেড়ে দিল, দিয়ে বললো হয় মা হাতে করে হাওয়া করছে, নাহলে ফ্যানটা চালিয়ে দিল। তাহলে বায়ু চলাচল বেশি হলে বাষ্পায়নও বেশি। সবগুলোই দেখো উপর দিকে আরো সম্পর্কগুলো মনে রাখবে। আবার কি তরল নিয়েছি তার উপর নির্ভর করছে, তরলের প্রকৃতির উপরে নির্ভর করছে। যদি স্পিরিট হয় তার আবার বাষ্পায়ন খুব বেশি হয়। যেমন নেল পলিশ যারা আঙুলে লাগায়, নেল পলিশে যে স্পিরিট ব্যবহার করা হয় তাড়াতাড়ি শুকিয়ে যায়। কেন? ধরো নখের মধ্যে তুমি ধরো নেল পলিশটা লাগিয়েছো, এখন সেই নখটা যদি সারাদিন মানে যদি না শুকোয়, তাহলে ওইটা তো কিছুক্ষণ পরে জামাতে লেগে যাবে, হয়তো খাবার খেতে পারবে না, এর ওর গায়ে লেগে যাবে, সব নষ্ট হবে। সেই কারণে ওটা স্পিরিট দিয়ে করা হয় যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। ওকে, এইগুলো হচ্ছে বাষ্পায়ন সম্পর্কে বিভিন্ন তথ্য। নেক্সট কোশ্চেন, গরমে ভেজা ঘামে ভেজা শরীরে হাওয়ার সামনে দাঁড়ালে আরাম হয় কেন? একজন ঘামে ভিজে আছে, তাহলে তার শরীর থেকে যখন আবার ঘাম, একটা লোক ছবি যদি আঁকতে হয় আঁকছি। ধরুন একটা লোক আছে এরকম মানুষ, সাপোজ যা আছে আছে, ঘামে ভিজে গেছে, পুরো সারা শরীর জুড়ে ঘাম। এবার এই যে ঘামটা বাষ্পীভূত হবে, মানে বাষ্পায়ন ঘটবে। বাষ্পায়ন হতে গেলে এই যে এই হাওয়ার সামনে দাঁড়িয়েছে, এবারে হাওয়া লাগছে, এখানে হাওয়া ফ্যান চলছে, তীব্র বেগে হাওয়া লাগছে, তাহলে হাওয়া দিলে কি হচ্ছে? একটু আগে কি দেখলাম? হাওয়া দিলে বাষ্পায়ন বাড়বে না কমবে? বলো। হাওয়া দিলে তরলের বাষ্পায়ন বাড়ে না কমে? বাড়ে। বাড়ে। তাহলে যখন একে যদি ফ্যানের সামনে রাখা হয়, তাহলে এর বাষ্পায়নটা বাড়তে লাগবে। এবার যে বাড়তে লাগবে কি হবে? এ বাষ্পীভূত হওয়ার জন্য যে লিন তাপটা নেবে, তরল থেকে বাষ্প হতে গেলে যে লিন তাপটা নেবে, সেই লিন তাপটা কোথা থেকে নেবে? ঘামটা কোথায় আছে? মানুষের শরীরে। তখন লিন তাপটাও সে নেবে মানুষের শরীর থেকেই নেবে। যেই মানুষের শরীর থেকে নেবে, তাহলে লিন তাপটা মানুষের শরীর থেকে নিলে তখন মানুষের দেহটা তখন কি হয়ে যাবে? তাপ নিয়ে নিল, তখন মানুষের দেহটা ঠান্ডা হয়ে গেল। এই কারণেই ঘাম অবস্থায় ফ্যানের সামনে বসলে আমাদের ঠান্ডা অনুভূত হয়, প্রচন্ড ঠান্ডা ঠান্ডা ভাব লাগে। এমনি নর্মাল সিচুয়েশনে তুমি ফ্যানের সামনে বসো একরকম, কিন্তু গায়ে ঘাম হয়ে আছে বা গায়ে জল আছে, ভিজে গায়ে যদি তুমি ফ্যানের সামনে থাকো, ঘাম অবস্থায় যদি ফ্যানের সামনে থাকো, তাহলে ওখানে যে তোমার বাষ্পীভবনটা হবে, বাষ্পীভবন হওয়ার সময় যে লিন তাপ, সেটা তখন সেই শরীর থেকেই সে সংগ্রহ করবে। তাহলে শরীরে তাপ কমে যাবে, শরীরের তাপ চলে যাওয়ার ফলে তখন শরীরে ঠান্ডা অনুভূত হবে। বুঝা গেল? এটা হচ্ছে কারণ। এই দেখো, প্রয়োজনীয় লিন তাপ দেহ থেকে, তখন আমাদের কি লাগে? খুব আরাম লাগে। এটা হচ্ছে কারণ, এটা মনে রাখো।
একই রকমের দেখো, এগুলোই প্রশ্ন আকারে দেয় যে হাতে স্পিরিট ঢাললে ঠান্ডা লাগে কেন। আমি আরো প্রশ্ন দিয়ে দেবো, ঠান্ডা বোধ হয় কেন, এখান থেকে কেন দিয়ে দিতে প্রশ্ন, যে হাতের মধ্যে স্পিরিট বা ইথার ফলে ঠান্ডা লাগে কেন। একই রকম, যে হাতের মধ্যে যদি স্পিরিট লাগে তখন স্পিরিটটা যখন বাষ্পীভূত হয়, তাহলে বাষ্পীভূত হওয়ার জন্য যে লিন তাপ, সেটা কোথা থেকে নেয়, প্রয়োজনীয় লিন তাপ দেহ থেকে সংগ্রহ করে। একই উত্তর এখান থেকে দিয়ে দেবে, তখন দেহটা শীতলতার অনুভূত হয়। আর একটা কি বলতে দেখো, গ্রীষ্মকালে কুকুরকে জিভ বার করে লালা ঝরাতে তোমরা অনেকে দেখেছো, কেন? কুকুরের ধরো খুব গরম লেগেছে, জিভটা বের করেছে, জিভের ওপর ওই ভিজে ভিজে ভাব থাকে ওদের, তখন এই জিভে ওই ভিজে ভিজে ভাবটা কি হয়, বাষ্পীভূত হয়ে চলে যায়। বাষ্পীভূত হয়ে চলে যাওয়ার সময় ওর যে লিন তাপ দরকার কোথা থেকে নেয়, তখন ওই জিভ থেকে নেয়, তখন জিভটা ঠান্ডা পড়ে। এ দেখো, প্রয়োজনীয় লিন তাপ জিভ থেকে সংগৃহীত হয়। এটাই হচ্ছে কুকুরের দেহ ঠান্ডা রাখার অন্যতম একটা উপায়। ঠিক আছে, এখান থেকে দেখো, থার্মোমিটারের কুণ্ডে ভিজে কাপড় জড়িয়ে রাখলে থার্মোমিটারের পাঠ কমে যায়। এখন একই ব্যাপার, ভিজে কাপড় জমিয়ে রাখার সময় ওই ভিজে কাপড়টা যখন ওই ভিজে ভাবটা আস্তে আস্তে কমতে থাকে, জলটা যখন আস্তে আস্তে বাষ্পীভূত হতে থাকে, তখন সে তার প্রয়োজনীয় লিন তাপ ওই থার্মোমিটার থেকে সংগ্রহ করে। সেই জন্য থার্মোমিটারের পারদ নিচের দিকে নেমে যায়, তাই পাঠ কমে যায়। বলো, এখনো পর্যন্ত যেটুকু বুঝালাম, কার কোনো বুঝতে অসুবিধা, কোনো কোশ্চেন? এনি কোশ্চেন কারো? কোনো প্রশ্ন থাকলে করবে। বেশ, নেক্সট, স্ফুটন। জল ফোটার ঘটনাটাকে বলা হয় স্ফুটন। আর জল যে উষ্ণতায় এই ঘটনাটা ঘটে তাকে বলা হয় স্ফুটনাঙ্ক। আমরা আগেই দেখেছি। স্ফুটনাঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভর করে, সেটা যে তরলের প্রকৃতি, এগুলো মুখস্থ করতে হবে। এখানে একটা প্রশ্ন হয় কি কি বিষয়ের উপর নির্ভর করে, এটা ইম্পর্টেন্ট। তরলের প্রকৃতির উপর নির্ভর করে, আচ্ছা তরলে কি পদার্থ মেশানো হয়েছে তার উপর নির্ভর করে, আর তরলের উপর চাপ, চাপ বাড়লে বা কমলে স্ফুটনাঙ্কের উপর কি প্রভাব পড়ে। চাপ বাড়ালে স্ফুটন বাধা পাবে, না চাপ কমালে স্ফুটন বাড়বে, এই জিনিসগুলো আমরা একটু জানবো। কি হচ্ছে, চাপ আমি বাড়িয়েছি, চাপ বেড়েছে, তাহলে স্ফুটনাঙ্ক মানে যে তাপমাত্রায় স্ফুটনাঙ্ক হবে সেটা বেড়ে যাবে। তার মানে কি বলতে চাইছি, ধরো 1 অ্যাটমসফিয়ার চাপে জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার চাপ আমি বাড়িয়ে দিলাম, 1-এর জায়গায় 5 অ্যাটমসফিয়ার, প্রচুর চাপ বাড়িয়ে দিলাম। তখন জলের স্ফুটনাঙ্ক গ্রেটার দেন 100 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। তাহলে চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে, এই যে সম্পর্কটা, এটা মনে রাখবা। তাহলে স্ফুটনাঙ্ক বলার সময় সেই জন্য আমাদের নির্দিষ্ট চাপে ঠিক করা হয়, সেই চাপের কথাটা উল্লেখ করতে হয়। শুধুমাত্র 100 ডিগ্রি সেন্টিগ্রেড বলে দিলে হবে না, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এইভাবে বলতে হবে, চাপের সঙ্গে রিলেটেড। একটা প্রশ্ন আছে, রান্নার সময় যে ঢাকনাটা ঢেকে দিলে রান্না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কেন? ঢাকনা ঢেকে দেওয়া মানে কি, তার জলীয় বাষ্পটা সেখান থেকে এটা বেরোতে পারবে না। দেখবা রান্না করার সময় কড়াইয়ে মাদেরকে দেখবা খেয়াল করে কড়াইটা ঢেকে দেয়, তরকারি টরকারি দিয়ে গেলে কড়াইটা ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বলে। তাহলে বাষ্প বেড়ে গেল, তাহলে বাষ্পের পরিমাণ, দেখো বাষ্পের পরিমাণ বাড়তে থাকে, বাষ্প জমা হতে থাকে, হলো তার মানে বাষ্প বাড়লো, বাষ্প বাড়লে বাষ্পের চাপও বাড়বে, এতে স্ফুটনাঙ্কও বেড়ে যাবে। তাহলে কি হবে, স্ফুটনাঙ্ক বেড়ে যাওয়ার ফলে
ভিতরে হিটটা বেড়ে যাবে। মানে যদি তুমি ঢাকনা না দিতা, তাহলে যে উষ্ণতায় ফুটতো তরকারিটা বা যেটা রাখা আছে খাদ্যবস্তু, ঢেকে দেওয়ার ফলে তার চেয়ে বেশি উষ্ণতায় সেটা ফুটতে শুরু করবে। ফলে খাদ্যবস্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। খেয়াল করে দেখবা, রান্না করার সময় ঢেকে দিলে তরকারি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কারণ স্ফুটনাঙ্ক বেড়ে যায়। এখানেও তাই। প্রেসার কুকারে দেওয়ার কারণ কি? প্রেসার বাড়ছে, এখানে চাপ বাড়ে। স্ফুটনাঙ্ক বাড়বে। প্রেসার কুকার যন্ত্রে এই নীতির সাহায্যে 100°C উষ্ণতার থেকে বেশি উষ্ণতায় জল ফোটানোর ফলে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়। এটা মনে রাখতে হবে। এখানে আরেকটা জিনিস দেখো, চাপের সঙ্গে যেহেতু সম্পর্ক, তুমি যদি পাহাড়ি এলাকায় চলে যাও, দার্জিলিং পাহাড়, হিমালয় পাহাড়, সেখানে তুমি যদি ফোটাতে শুরু করো জল, এইটা যদি 100°C জল ফোটে, এটা সমতল ভূমি বা সমুদ্র পৃষ্ঠে, মানে আমাদের এখানে। কিন্তু পাহাড়ে চলে যাও, দেখবে 100° যাওয়ার দরকার না, 80°তেই জল ফুটতে শুরু করেছে। কেন 80°তে জল ফুটতে শুরু করলো? কারণ উপরে চাপ কম। চাপ যদি কম হয় তাহলে স্ফুটনাঙ্ক কম, তখন খুবই অল্প তাপমাত্রায় ফুটতে শুরু করবে। কিন্তু ফুটতে শুরু করলে তো সেটা সিদ্ধ হবে না। ওই জন্য পাহাড়ি অঞ্চলে তুমি ভাতের হাঁড়ি বসিয়েছো, তোমার জল মানে ভাতের হাঁড়ি বসানোর সঙ্গে সঙ্গেই হয়তো প্রায় কিছুক্ষণের মধ্যেই জল ফুটতে লাগবে, 2-5 মিনিটের মধ্যে, যেটা আমাদের এখানে অনেকক্ষণ সময় লাগে। এবার তুমি জল ফুটতে লেগেছে, তুমি ভাবছো কি জল ফুটতে লেগেছে, চলো চাল দিয়ে দিয়ে ভাত হয়ে যাবে। কিন্তু পাহাড়ি অঞ্চলে অত তাড়াতাড়ি ভাত হবে না, কারণ স্ফুটনাঙ্ক কমেছে, তাপ কমেছে, কিন্তু ওখানে যে এটা দেবো, চালটা দেবো, সেই চালটা কিন্তু ওই তাপে সিদ্ধ হবে না, তার জন্য আরো হিট লাগবে। সেই কারণে পাহাড়ি অঞ্চলে প্রেসার কুকারের ব্যবহারটা বেশি হয়, যাতে প্রেসার কুকারে ব্যবহার করে তাড়াতাড়ি সিদ্ধ করা যায়, স্ফুটনাঙ্কটাকে বাড়িয়ে নিয়ে তাড়াতাড়ি সিদ্ধ করা যায়। এই হচ্ছে ব্যাপার। শুভশ্রী, বুঝতে পারলে? আমার কানেকশন একটু হয়ে গেছিল, সেজন্য শুনতে পাইনি। ডাক্তারটুকু আরেকবার বলে দিন প্লিজ। কোনখান থেকে কানেকশন নিয়ে হয়েছিল বলো? আমার এই তো পাত্রের মধ্যে যত বাষ্প জমা হতে থাকবে, ওই পাত্রটায়, পাত্রের ঢাকনা, তার মধ্যে উৎপন্ন জলীয় বাষ্প কি করে বের হতে দেবে, ওই কোশ্চেনটা পড়ে যেটুকু। আচ্ছা, বেশ। এটা যদিও এটা রেকর্ডিং এ অলরেডি থেকে গেল, আবার এটা বেশ, এটা রেকর্ডিংটা অফ করে বলে দিই, নাহলে রেকর্ডিং এ ডবল হয়ে যাবে। তাহলে তরলের উপর চাপ কমালে তরলের স্ফুটনাঙ্ক কমে যায় না বেড়ে যায়? চাপ কমালে স্ফুটনাঙ্ক কমবে, এটা তো আমরা দেখলাম। বেশ, এই লাইনটা, তরলের উপর চাপ কমালে, চাপ কমানো হচ্ছে, স্ফুটনাঙ্ক কমে যায়। অ্যারো চিহ্নগুলো ফলো করে পড়বা, দেখবা সুবিধা হবে। আর তলায় আন্ডারলাইন যে শব্দগুলো খুব ইম্পর্টেন্ট। তার মানে চাপ কমলে স্ফুটনাঙ্ক কমছে। নেক্সট, কেন হচ্ছে এটা হওয়ার কারণ? কারণ যদি চাপ কমাই তাহলে বাষ্পে পরিণত হওয়ার সুবিধাটা বেশি হয়। ওষুধের দোকানে যে ইনজেকশনের সিরিঞ্জ পাওয়া যায়, তা একটা জোগাড় করো, এবার সেটা সুচটাকে সরিয়ে দিয়ে, এটা হাতে কলমে করতে বলছে নিজেদের মধ্যে, কি কারণে? বেশ, একটু মানে এইভাবে ইনজেকশনে করে জল টানতে বলেছে। এবার মা জল গরম করে চা করেন, জলটা ফুটতে শুরু হওয়ার আগে ইনজেকশনের সিরিঞ্জটা দিয়ে সেখান থেকে কিছুটা জল নিয়ে নাও। বেশ, ফুটতে শুরু হওয়ার আগে কিছুটা জল নিয়ে নিতে বলছে। এবার সিরিঞ্জের মুখের ছবি আঙুল দিয়ে বন্ধ করে ইনজেকশনের সিরিঞ্জের পিস্টনটা পিছনের দিকে টেনে দেখো তো জল ফুটতে শুরু করলো কিনা। আচ্ছা, কি বলতে চাইছে দেখো। এইখানে একটা হাঁড়ি চাপানো আছে, ধরো হিট করছে, হিটিং শুরু হলো, এটা ভিতরে জল রাখা আছে, এখনো ফুটতে শুরু করেনি। মোটামুটি ধরো টেম্পারেচার বাড়ছে, বাড়ির তাপমাত্রা ধরো 25°C, এবার হিট করা হয়েছে,
50, 60, 70, 80, ধরে নাও 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এখানে হয়েছে, এখনো ফুটতে শুরু করেনি, কিন্তু আরেকটু হলে ফুটবে, এরকম সিচুয়েশন। এইখান থেকে এই জল এখানে একটু টেনে নেওয়া হলো, এটা নর্মাল সিচুয়েশন, কারণ সিরিঞ্জের মধ্যে যা বায়ুচাপ আছে আমাদের প্রকৃতিতে সেটাই। এইবার সিরিঞ্জের মুখটা বন্ধ করে দিয়ে হঠাৎ করে সিরিঞ্জটা পিছন দিকে টেনে নেওয়া হলো। পিছন দিকে টেনে নেওয়া মানে কি, বায়ুচাপটা কমিয়ে দিল, এইখানটায় বায়ুচাপ কমে গেল। বায়ুচাপ যেই কমে গেল সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, স্ফুটনাঙ্ক কমে যাবে। যেই স্ফুটনাঙ্ক কমে যাবে, আমার তো এখানে অলরেডি 80 ডিগ্রি ছিল, মানে প্রায় স্ফুটনের কাছাকাছি, তখন এখানে স্ফুটনাঙ্ক কমে যাওয়ার ফলে দেখা যাবে যে ওই 80 ডিগ্রি টেম্পারেচার যেখানে যথেষ্ট, তখন এটা ফুটতে শুরু করবে। ওরা আর 100 ডিগ্রি টেম্পারেচারে যাওয়ার দরকারই নেই, কারণ ভিতরে সিরিঞ্জটাকে টেনে নিয়ে তার বাতাসের চাপ কমে নেওয়া হয়েছে, এর ফলে স্ফুটনাঙ্ক কমে গেছে, এর ফলে সিরিঞ্জের ভিতর জলটা ফুটতে শুরু করবে। বুঝা গেল? বুঝতে পেরেছো কিনা বলো আমি যেটা বলতে চাইলাম ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে? কে বুঝতে পারলো না? সোহেল, বুঝতে পেরেছিস? কেউ রিপ্লাই দিচ্ছে না কেন? বুঝতে পেরেছি স্যার। সোহেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। মানে এই সিরিঞ্জের ভিতরেই কিন্তু জলটা তখন ফুটতে শুরু করবে। কেন ফুটতে শুরু করবে? তখন কি করা হয়েছে? কি করা হয়েছে বল? কেন এমন স্যার হলো? ওই তো বায়ু চাপ আর ওই তো নিম্ন স্থানাঙ্কর জন্য। কারণটা কি, সঠিক কারণ বল, এটা কেন হলো? সিরিঞ্জটা টেনে নেওয়ার ফলে কি ঘটনা ঘটেছে এখানে তো সব লিখে দেওয়া আছে, লেখা দেখেই বল। সঠিক না বুঝলে তো সঠিক ব্যাখ্যা করতে পারবি না তো। স্যার এখানে তো স্যার বায়ু চাপ নিম্ন স্থিরাঙ্কের কারণে হয়েছে। আবার নিম্ন স্থিরাঙ্ক টিরাঙ্ক এসব কি ধরনের কথা বলছে? আমি বলেছি এই ধরনের কিছু কথা? আগে বল, ওরকমই তো লেখা আছে। তোকে লেখা তো দেখতে মানে বোঝার তো দেখার দরকার নাই। আমি বলছি সিরিঞ্জটা টেনে নেওয়া হয়েছে, এর ফলে কি ঘটনা ঘটেছে? প্রথম ঘটনা কি ঘটেছে? এর ফলে এই এখন সিরিঞ্জের ভেতরে জলের উষ্ণ 100 ডিগ্রি সেলসিয়াসের চাইতে কম। সিরিঞ্জটা টেনে নেওয়ার ফলে তুই মানে ব্যাপারটা ব্যাখ্যাই করতে পারছিস না, মানে জিনিসগুলো ব্যাখ্যা না। সুশীল বলো তো, সিরিঞ্জটা টেনে নেওয়ার ফলে কি ঘটনা ঘটেছে প্রথমে? সিরিঞ্জের ভেতরে বাষ্প প্রসারিত হয়, হুম, দিয়ে তো কি হয়েছে? তারপর আয়তন বেড়ে যায়, ফলে চাপ কমে যায়। ভেরি গুড, এইটাই তো জানতে চাইছি। তাহলে বায়ুচাপটা কমে গেল, এটা হচ্ছে প্রথম ঘটনা, সিরিঞ্জটা টেনে নেওয়ার ফলে বায়ুচাপটা কমে গেল। এবারে বায়ুচাপটা কমে যাওয়ার ফলে কি ঘটনা ঘটলো? তারপরের ঘটনা কি ঘটলো? স্ফুটনাঙ্ক কমে যায়। স্ফুটনাঙ্ক কমে গেল। আর স্ফুটনাঙ্ক কমে যাওয়ার ফলে কি হচ্ছে, ভিতরে জলটা ফুটতে শুরু করেছে। ফুটতে শুরু করেছে। স্টেপ বাই স্টেপ লজিক, এগুলো বলতে শিখতে হবে সোহেল, নাহলে হবে না, নাহলে তোর বোঝাটাও এলোমেলো থাকছে। যে বুঝে যাবে সে ঠিক বলে দেবে, এগুলো মাথায় রাখতে হবে। এগুলো এই ভিডিওগুলো বারবার দেখবি, যদি বুঝতে অসুবিধা থাকে ভিডিওগুলো চালিয়ে চালিয়ে বারবার দেখবি। ঠিক আছে। আচ্ছা, এই বায়ু চাপের এইখানটা তাহলে স্যার বল বল, এই জায়গাটা আরেকবার বলে দেন তাহলে ভালো হয়। আগে এইটুকু রিলেশনটাকে দেখ, বাতাসের চাপ কমলে স্ফুটনাঙ্ক কমে যাবে, এইটাকে মাথার মধ্যে নিয়ে নিতে হবে। আমি এই জন্য দেখবি অ্যারো চিহ্নগুলো দিয়েছি, যখন পড়বি না অ্যারো চিহ্নগুলো দিয়ে বারবার ফলো করবি। ঠিক আছে। বাতাসের চাপ যখন কমবে
তখন স্ফুটনাঙ্ক কমবে। স্ফুটনাঙ্ক কাকে বলে? ওই যে তাপমাত্রাটাকে বলে স্ফুটনাঙ্ক। জল কত ডিগ্রিতে ফোটে বল? 100 ডিগ্রি সেলসিয়াসে ফোটে। কোন চাপে? আমরা যে বায়ুমণ্ডলে থাকি সেই চাপে। সেটা হচ্ছে এক বায়ুমণ্ডলীয় চাপ। প্রত্যেকের কাছে আছে এক বায়ুমণ্ডলীয় চাপ। এবার তুই দার্জিলিং বেড়াতে গিয়েছিস, পাহাড়ি এলাকা, ওখানে এই বায়ুচাপ নেই। পাহাড়ি এলাকায় বায়ুচাপ কম হবে না বেশি হবে? কি মনে হয়? পাহাড়ের উপর বায়ুচাপ বাড়বে। পাহাড়ের উপর বায়ুচাপ বাড়বে, এইখানেই তো তোর গন্ডগোল। পাহাড়ের উপর বায়ুচাপ বাড়বে কোন লজিকে তোর মনে হচ্ছে? তোর তো মনে হলো কিছু একটা ভেবে মনে হয়েছে, সেই ভাবনাটা বল, আমি ঠিক করে দিই ওটা। মানে পাহাড় অনেক উঁচু, ওই কারণে হ্যাঁ বায়ুচাপ স্যার, বাড়বে। সেই জন্য উঁচু কারণেই তাহলে স্যার ওইটা স্ট্রাটোস্ফিয়ারে একটা উঁচু স্তরে চলে যাবে। আচ্ছা বেশ, তোর ভাবনা যদি এটা হয়, এবার আমি তাহলে বলি, ভারী জিনিস নিচে থাকে না ভারী জিনিস উঁচুতে থাকে, এটা বল আগে। কোনো জিনিস রাখা হয়েছে, একটা ভারী জিনিস আর একটা হালকা জিনিস আছে, কোন জিনিসটা নিচে থাকবে? উত্তর ভারী দিতে হবে। জিনিসটাই নিচে থাকবে। ভারী জিনিস নিচে থাকবে আর হালকা জিনিস উপরে থাকবে। আচ্ছা, তাহলে চাপ যদি বেশি হয়, কোনো জিনিসকে যখন তুই চাপ দিবি, তাহলে চাপ বেশি হলে সেই চাপটা নিচে থাকার কথা না উপরে থাকার কথা? আমরা চাপ মানে কি, যে কোনো জায়গাতেই চাপ দিই মানে হলে সেটা ডাউনওয়ার্ডস, নিচের দিকেই যাবে। এই যে বাতাস, বায়ুমণ্ডল, অক্সিজেন, এগুলো ভারী, বেশিরভাগটাই বায়ুমণ্ডলের সংলগ্ন এলাকায় থাকে। তুই যত উপরে যাবি তত তুই চাপ কম ফিল করবি। দেখবি পাহাড়ের উপর চললে অক্সিজেন লাগে কি লাগে না? কেউ হিমালয়ে উঠছে, মাউন্টেনে, তার পিঠে একটা অক্সিজেনের সিলিন্ডার দেওয়া থাকে, কেন? কারণ এইখানে আমরা স্বাভাবিক অবস্থায় অক্সিজেন শ্বাস প্রশ্বাস চালাতে পারছি, কিন্তু পাহাড়ের উপর অত বাতাস নেই, অত অক্সিজেনও নেই। কেন নেই? কারণ এরা তো ভারী জিনিস, বেশিরভাগটাই নিচে বায়ুমণ্ডল সংলগ্ন এলাকায় আছে। আর পাহাড়ি এলাকা তো উঁচু এলাকা, সেখানে বাতাস কম, বায়ু কম, অক্সিজেন কম, সেই জন্য বায়ুর চাপটাও কম। এবার মাথায় ঢুকলো তোর যে উঁচু জায়গায় চাপ কম হবে কি বেশি হবে? হ্যাঁ স্যার। এবার বল, তাহলে এখন যদি আমরা এই জায়গায় পৌঁছাই যে সমতলে বায়ুচাপ বেশি আর পাহাড়ি এলাকায় বায়ুচাপ কম, তাহলে সমতলে 100 ডিগ্রিতে জল ফুটছে, তাহলে এবার পাহাড়ি এলাকায় দার্জিলিং এর উপর বা কোনো পাহাড়ের উপর বায়ুচাপ কম, তাহলে সেখানে জল 100 ডিগ্রির কমে ফুটবে না বেশিতে ফুটবে? লজিক গুলো তৈরি কর। বায়ুচাপ কম হলে আমরা বলেছি স্ফুটনাঙ্ক কমবে, তাহলে পাহাড়ি এলাকায় বায়ুচাপ কম, তাহলে পাহাড়ি এলাকায় স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি থাকবে না কি হবে? উত্তর দে, উত্তর ভুল হোক কিন্তু উত্তর দিতে হবে। তাহলে পাহাড়ি এলাকায় বায়ুচাপ কমবে। বায়ুচাপ কম হওয়ার জন্য জলটা ফুটবে 100 ডিগ্রিতে না তার কমে না তার বেশিতে? তোর লজিক তো ঠিক নাই দেখছি, তুই তো বুঝতে পারছিস না কোনো জিনিস। শুভশ্রী কি হবে? 100 ডিগ্রির কমে ফুটবে। 100 ডিগ্রির কমে ফুটবে। পড়া হচ্ছে না সোহেল, তোর মাথার একদম কনসেন্ট্রেট, যখন পড়বি তখন দিমাগটা লাগাতে হবে। আমি বারবার বলছি একটা জিনিস, যে বায়ুচাপ কমলে স্ফুটনাঙ্কটা কমবে, টেম্পারেচারটা কমবে। তাহলে বায়ুচাপ পাহাড়ি অঞ্চলে কমে গেল, তার মানে ওটা 100 থেকে কমে ফুটতে শুরু করবে। এই যে সিম্পল সিম্পল লজিক গুলো তোর মাথার মধ্যে ঢোকাতে হবে।
ঠিক আছে, এখন হয়তো তালগোল পাকিয়েছে কিছু একটা, পরে ক্লিয়ার করে নিবি। এবার ঘটনা হচ্ছে যে আমার 100 ডিগ্রির কমে ফুটতে শুরু করলো, কিন্তু এতে সিদ্ধ হবে না ভালো, চালও সিদ্ধ হবে না, ডালও সিদ্ধ হবে না। সেই কারণে পাহাড়ি অঞ্চলে আগে জল ফুটবে, কিন্তু আগে ভাত হবে না। বায়ুচাপটাকে বাড়িয়ে, স্ফুটনাঙ্ককে বাড়িয়ে তবে আমি সিদ্ধটা করতে পারবো, ওই জন্য প্রেসার কুকার ব্যবহার করা হয়। ওই একই কারণেই তরকারি রান্না করার সময়, ভাত রান্না করার সময় আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিই। তার কারণ ঢাকনা দিয়ে ঢেকে দিলে বাষ্পটা বেরোতে পারে না, বাষ্পটা জমা হতে থাকে। এবার বাষ্পটা জমা হলে বাষ্পজনিত যে চাপ বা বায়ুচাপ বাড়তে থাকে, আর বায়ুচাপ বাড়লে তার স্ফুটনাঙ্কও বাড়বে, অনেক বেশি তাপমাত্রায় ফুটবে, হিট হবে, তখন বেশি তাপের জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এগুলো হচ্ছে লজিক। ঠিক আছে, মনে হচ্ছে সব তোমাদের আজকে তালগোল পাকিয়েছে, আজকে আর বেশি দূর যাবো না, ঘনীভবনের আগে পর্যন্ত আজকে রেখে দেবো। তাহলে আজকে হচ্ছে 15 মনে হয়। ঠিক আছে, তাহলে এই দেখো স্ফুটন, এই ব্যাপারটা ঘটলো, এবং এর ফলে যে লিনতাপ ব্যবহৃত হয় তাকে বলা হয় স্ফুটনের লিনতাপ। আর 537 ক্যালোরি পার গ্রাম, এগুলো আমার বলাই আছে, ওরা দেখবো 537 ক্যালোরি প্রয়োগ করতে হয় জলকে স্টিমে পরিণত করতে গেলে। আচ্ছা, দাঁড়াও, এটা বন্ধ করি, কতটা হলো দেখি।